শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকের সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সাথে তো থাকছি। সব খবরে চলে যাচ্ছি। 1/11 পরবর্তী 2008-এর নির্বাচনে জয় লাভের দিনকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবেই পালন করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দিবসের আনুষ্ঠানিকতায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরাজিতদের জন্য আজ কালো দিবস। বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যারা বিজয়ী তাদের জন্য দিনটি আনন্দময়, শুভ দিন। বলেন, বিএনপি গণতন্ত্র হত্যার জনক, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের জানিয়েছেন, দলে কোনো অপরাধীর সুযোগ নেই। শুদ্ধি অভিযানের সাথে সঙ্গতি রেখে আওয়ামী লীগের কেন্দ্র এবং নগরী নেতৃত্ব নির্বাচন করেছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে আওয়ামী লীগের বর্তমান কমিটির শীর্ষ নেতারাও যোগ দেন। গণতন্ত্র বলতে যারা কালো দিবস বলেন, গণতন্ত্র হত্যা দিবস বলেন, এই দেশে গণতন্ত্র হত্যার জনক হচ্ছে বিএনপি। দেশের বিভিন্ন জায়গায় গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ব্যাপারীপাড়া এতিমখানা রোডে কালো পতাকা মিছিল বের করতে সমবেত হয় নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে সংক্ষিপ্ত পথসভা করে তারা। এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। 30 ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে শহরের বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সকাল 11:30টার দিকে শহরের বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ করে তারা। এদিকে দুপুরে নবাববাড়ি সড়ক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। সিলেটের রেজিস্ট্রি মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। তারা দ্রুত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। কর্মসূচিতে কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা প্রদর্শন করে বিএনপি নেতাকর্মীরা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতেও গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। খাগড়াছড়িতে সকালে শহরের মিলাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। কিছু দূর যেতেই বাধা দেয় পুলিশ। রাঙ্গামাটিতে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে বিএনপি। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। জমে উঠতে শুরু করেছে ঢাকার 2 সিটি নির্বাচন। উত্তর ও দক্ষিণে চূড়ান্ত হয়ে গেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ শীর্ষ সব রাজনৈতিক দলের মেয়র প্রার্থী। এদিকে গত কয়েকদিনে 2 সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার তোড়জোড় দেখা যায়নি। শীর্ষ রাজনৈতিক দলগুলোর মেয়র ও কাউন্সিলর প্রার্থী নিশ্চিত হওয়ায় আজ ভিড় বেড়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। দুপুরে ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। আচরণবিধি নজরে রাখতে কাল থেকে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা যেন 5 জনের অধিক যেন না আসেন এবং শুধু যদি নিয়ে আসে তাহলে 6 মাসের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা করার বিধান রয়েছে। শুধু তাই নয়, তারপরেও যদি যে এ থেকে যদি না হয়, আমরা কমিশনকে লিখব যে তাদের মনোনয়নপত্র বাতিল করার জন্য। আশা করি যে আগামী দিন একটা উৎসব মুখর পরিবেশে অবশ্যই আচরণবিধি প্রতিপালন করে সম্ভাব্য প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। 26 থেকে 54 নং ওয়ার্ড পর্যন্ত 86 জন প্রার্থী এ সময় বাছাই কমিটির মুখোমুখি হন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকারও অনুষ্ঠিত হয়। অংশ হিসাবে আমরা বিবেচনা করি, তবে হয়তো মনে করতে পারে অতীতেও আমরা বলছি কিন্তু হয় নাই না, এবার কিন্তু মোটামুটিভাবে খবর আছে। আমরা খুব সহজে ভোটটাকে নিয়ে যাবে, আর আমরা চুপ করে দেখবো
এটা হবে না। আমাদের প্রার্থীরও সেই রকম মনোভাব আছে। অসম শক্তির বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। এখানে মাঠে থাকার মতো মন মানসিকতা নিতে হবে, জিয়ার আদর্শ ধারণ করতে হবে। আমি বিজয়ের মালা পরিয়ে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। সিটি নির্বাচন বিষয়ে নেত্রীর সিদ্ধান্ত খুশি মনে মেনে নেয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। তবে দলের মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে নির্বাচনে সহযোগিতা করবেন কিনা এ নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় আছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণের মেয়র জানিয়েছেন সভানেত্রী ও পুরনো ঢাকার মুরব্বীদের সাথে কথা বলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি। এদিকে আরেক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন ব্যর্থতার জন্য নয়, অধিকতর গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করেছে আওয়ামী লীগ। রব্বুল আলামিন যাকে ইজ্জত দান করেন, যাকে অপমানিত করেন, সমস্ত ক্ষমতা সমস্ত কর্তৃত্ব মহান রব্বুল আলামিনের। আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছে, আমি আবারও বলছি, আমি খুশি মনে হাসি মনে মেনে নিয়েছি। ব্যর্থতার জন্য আমরা তাকে মনোনয়ন দিই তা নয়, আমরা অধিকতর গ্রহণযোগ্য, অধিকতর জনপ্রিয় ব্যক্তিকে সময়ের চাহিদা অনুযায়ী আমাদের নেত্রী মনোনয়ন দিয়েছে। পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 8টি বাম দলের এই জোট গণতন্ত্রের কালো দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হয়। মিছিলটি হাইকোর্টের কাছে কদম ফোয়ারার সামনে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে মিছিলটি সামনে এগোতে থাকে। মৎস্য ভবনের সামনে পদযাত্রাটি আবারও পুলিশের বাধায় পড়ে, আর সেখানে পুলিশের সাথে হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এদিকে গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ব্যানারে সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্য। নেতারা বলেন, একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যা করেছে বর্তমান সরকার। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর এই ঘটনা নিয়ে বরাবরের মতোই পাল্টাপাল্টি দোষারোপ করেছে ছাত্র সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, ডাকসুর ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক ফায়দা লুটতেই কোনো পক্ষ বারবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। সহাবস্থানের নামে অনেক স্বাধীনতা বিরোধী চক্র, এবং আপনারা জানেন যে ছাত্রদলের 2টি গ্রুপ যারা বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, তাদের মধ্য থেকে হয়তোবা এই ধরনের কোনো কার্যকলাপ হতে পারে আমরা মনে করছি। ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার জন্য একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা মনে করি। আমরা দীর্ঘ 9 বছর পরে এই যে গণতান্ত্রিক চর্চার যে তীর্থভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি, আমাদের ক্যাম্পাসে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের এই ককটেল মেরে কোনো ধরনের ভয়ভীতি তৈরি হবে শিক্ষার্থীদের মাঝে, সেটি পরিলক্ষিত হয়নি। আমরা এটি নিয়ে মামলা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। ককটেল এখানে ওখানে বিস্ফোরণ, এগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ব্যাপার, আর এখানে পলিটিক্সও কাজ করে। এখন আমি আমার অফিসের সামনে বোমা মেরি, এখন যদি বলি এটা বিরোধী দল করেছে, তো সেটা বলা তো খুব সহজ। বিএনপি অফিসের সামনে কারা ককটেল মেরেছে, বিএনপি রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা করতে পারে। রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পের জন্য 2019 এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ। সকালে মন্ত্রিসভার শুরুতেই প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। পরে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, সামুদ্রিক মৎস্য আইন 2019-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এনার্জি রেগুলেটরি কমিশনের সংশোধিত আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে। আগে ছিল যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না, যদি না জ্বালানি মূল্যের পরিবর্তন সহ অন্য কোনোরূপ পরিবর্তন ঘটে। এটাকে চেঞ্জ করে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে কমিশন ওয়ার একক বা পৃথক পৃথক আদেশ দ্বারা প্রয়োজন অনুসারে এক বা একাধিকবার পরিবর্তন করতে পারে। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।
দাবি আদায় নিজ নিজ মিলগেটের সামনেই অবস্থান নিয়েছেন খুলনার শ্রমিকেরা। একই দাবিতে মিলগেটের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর শ্রমিকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এর আগে 10 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত একই কর্মসূচি পালন করেন তারা। সরকারের আশ্বাসের প্রেক্ষিতে পরে তা স্থগিত করা হয়েছিল। দীর্ঘ 4.5 বছর আমাদেরকে মজুরি কমিশন দিচ্ছে না এবং আমরা অনাহারে অধ্যাহারে ওনাদের কর্ণপাত করতেছেন, আমাদের সাথে বারবার প্রতারণা করতেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মজুরি কমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন চলে যাবে, আমরা কিন্তু পিছপা পড়ব না। 3 জন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। তারপরও নিশ্চয়ই সরকার এবং মন্ত্রণালয়ের বিজিএমসির এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। শিল্পোন্নত যদি দেশ করতে হয় তাহলে শ্রমিকদেরও তো উন্নত জীবন থাকতে হবে। দর্শক, এই সম্পর্কে আমরা সবশেষ খবরগুলো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। মিলগেট এলাকায় অনশনরত শ্রমিকদের কি অবস্থা দেখছেন একটু জানাবেন। এছাড়া শীতের তীব্রতা তো রয়েছে, নিশ্চয়ই ভোগান্তি আরো বাড়িয়েছে আন্দোলনরতদের। আন্দোলনকারীরা আসলে বৃষ্টি সমস্ত শীতকে উপেক্ষা করেই কিন্তু তারা এই রাস্তায় নেমেছে এবং খালিশপুরের বিএডিসি রোড মুহুর্মুহুর মিছিল, শপথ আর স্লোগানে কিন্তু উত্তপ্ত গতকাল বেলা 2টা থেকে। তাদের দাবি যে মজুরি কমিশন বাস্তবায়ন, পাট খাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ, মিলগুলোকে আধুনিকরণ এবং যেসব শ্রমিকরা গত 5 বছর ধরে অবসরে গিয়েছে তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ অন্যান্য সুবিধাদি, বদলি শ্রমিকদের স্থায়ীকরণ এবং সাপ্তাহিক যে মজুরি পাওনা রয়েছে সব মিলায় তারা 15 দফা দাবিতে এর আগেও কিন্তু আন্দোলন করেছিল এবং আগে যখন 7 দিনের কর্মসূচি তারা ঘোষণা করেছিল তার 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তারা আমরণ অনশনে গিয়েছিল। পরবর্তীতে শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুপিয়ানের আশ্বাসে তারা কিন্তু তাদের আন্দোলন স্থগিত করেছিল, কিন্তু তার পরবর্তীতে 15 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং 26 তারিখ পরপর বিভিন্ন দপ্তরের সাথে মিটিং করেও তার কোনো ফয়সালা না হয় শ্রমিকরা কিন্তু গতকাল বেলা 2টা থেকে আবার রাজপথে এসেছে এবং তারা এবার বলেছে যত শীত হোক আর যত অসুবিধা হোক এবং যত আশ্বাসী হোক, কোনো আশ্বাসে নয়, তারা চায় দাবির বাস্তবায়ন এবং যেটি 15 সালের 1 জুলাই থেকে তাদের যে মজুরি কমিশনটা বাস্তবায়িত হওয়ার কথা ছিল সরকার কর্তৃক, যেটা ঘোষিত ছিল, সেই দাবিতে তারা কিন্তু এর আগেও অনেকবার রাস্তায় নেমেছে। এবার তাদের দাবি, তাদের এইগুলো যতদিন পর্যন্ত সরকার মেনে না নেবে ততদিন পর্যন্ত তারা এই রাস্তাতেই অবস্থান করবে। জি, আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার অবস্থা। ধন্যবাদ প্রবীর। এবারে আমরা রাজশাহীতে যেতে চাচ্ছি, সহকর্মী মধুর রানা অপেক্ষা করছে। রানা, শুনতে পাচ্ছেন, রাজশাহী পাটকল শ্রমিকদের আন্দোলনের অবস্থা সম্পর্কে জানতে চাই, বিশেষ করে শ্রমিক নেতারা কি বলছেন। এই সন্ধ্যার পর থেকে কিন্তু যে অনশন স্থল অর্থাৎ রাজশাহী পাটকলের প্রধান ফটক, সেখানে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বেড়েছে এবং তারা লেপ, কাঁথা এবং কম্বল নিয়ে এখানে অবস্থান করছেন রাত্রি যাপনের জন্য এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। একই সাথে কিন্তু এখানে যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ছাত্রনেতারা এখানে এসেছিলেন এবং তারা একাত্মতা ঘোষণা করেছেন এই আন্দোলনের সাথে এবং তারা বক্তব্যও রেখেছেন। ছাত্রনেতারা বলেছেন এই যে পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবি সেগুলো যদি খুব স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়িত না হয় তাহলে তারা সেই দাবি আদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন শুরু করবেন। আর আপনি যেমনটি বলছিলেন, এখানকার যেসব নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে তাদের এই আমরণ অনশন ছাড়া এখন আর অন্য কোনো উপায় নেই, অর্থাৎ আন্দোলনই তাদের যে দাবি দেওয়া বাস্তবায়নের একমাত্র পথ। সে কারণেই তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যেতে চান। অন্যদিকে শীতের যে তীব্রতা সেটি কিন্তু রাজশাহীতে বাড়ছে। আজ দিনের যেটি সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেটি 8.8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি, ধন্যবাদ মধুদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নাগরিকত্ব আইন বাতিলের পাশাপাশি এবার শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে উত্তাল ভারত। শিক্ষা প্রতিষ্ঠান সহ আবাসিক এলাকায় নিরাপত্তা বাহিনী চালানো বর্বর নির্যাতনের তীব্র সমালোচনা চলছে। ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীরাই। এদিকে সিএএ এবং এনআরসি ইস্যুতে বিজেপির সঙ্গ ছাড়তে জোট সদস্যদের প্রতি আহ্বান ভারতের বিরোধী দলগুলোর।
তীব্র শৈত্যপ্রবাহের কবলে ভারতের মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি দিল্লিতে তাপমাত্রা কমে পারদ নেমে আসে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াসে 118 বছরের মধ্যে যা রেকর্ড। জারি করা হয়েছে সতর্কতা। 2 সপ্তাহের তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে রেল এবং বিমান পরিষেবা। তবে সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি ছিন্নমূল মানুষ। শীতে কাবু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ। শূন্যের নিচে তাপমাত্রা হিমাচল প্রদেশে। উত্তরপ্রদেশে কুয়াশার কারণে গাড়ি দুর্ঘটনায় 2 শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে 6 আরোহী। সোমবার ভোরের এই ঘটনায় আরো 5 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে সম্ফাল জেলা থেকে দিল্লির দিকে যাচ্ছিল এই গাড়িটি এবং গ্রেটার নয়ডা এলাকায় গভীর রাতে কুয়াশার কারণে দিগ্ভ্রান্ত হয়ে যায় চালক। 11 আরোহী নিয়ে সড়কের পাশের একটি খালে যে মারুতি ইর্টিগা গাড়িটি পরে উদ্ধারের পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের শপথ গ্রহণের 1 মাস পর মহারাষ্ট্রে বাড়ল মন্ত্রিসভার কলেবর। নানা জল্পনা কল্পনার পর উপমুখ্যমন্ত্রী হলেন এনসিপির বিদ্রোহী নেতা অজিত পাওয়ার। মহাবিকাশ আঘাড়ি জোটে আজ নতুনভাবে শপথ নেন 36 বিধায়ক এবং সে তালিকায় রয়েছেন শিবসেনা এবং এনসিপির 13 জন করে রাজনীতিক। অন্যদিকে শরিক কংগ্রেসের 10 নেতা মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। গেল 28 নভেম্বর মুখ্যমন্ত্রীর সাথে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নেন বালা সাহেব থ্রোট, সুভাষ দেশাই, জগন ভুজবল সহ 6 আইন প্রণেতা। ঝাড়খণ্ডে ক্ষমতা গ্রহণের পরই আদিবাসীদের বিরুদ্ধে আলোচিত পাঠালগাড়ি মামলা প্রত্যাহার করলেন হেমন্ত সোরেন। রোববার সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ টুইট বার্তায় এই সিদ্ধান্তটি জানায়। একই সাথে বলা হয়, আদিবাসীদের ভূমি সুরক্ষা সংক্রান্ত ছোটা নাগপুর প্রজাসত্ব এবং সাঁওতাল পরগনা প্রজাসত্ব আইনের সংশোধনী মানবে না নতুন মন্ত্রিসভা। ফুটবল তারকা রোনালদো বিশ্বাস করেন হলিউড ইন্ডাস্ট্রিতেও সফলতা অর্জন করতে পারবেন তিনি। আর তাই তো ফুটবল থেকে অবসর নেওয়ার পরে অভিনয় জগতে পা বাড়াতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে অবসরের পরের জীবন সম্পর্কে বলতে গিয়েই রোনালদো এমন ইচ্ছের কথা জানিয়েছেন। অভিনয়কে নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। এছাড়া ফুটবলকে বিদায় জানানোর পর তার পড়াশোনাও শেষ করতে চান রোনালদো। ভারতের সম্মানজনক দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই পুরস্কার তুলে দেন। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রবর্তনের 50তম বছরেই অমিতাভ বচ্চন এই পুরস্কার পেলেন। এটি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। কেন্দ্রীয় সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রণালয়ের উদ্যোগেই এই পুরস্কার দেওয়া হয়। ভারতীয় চলচ্চিত্রে জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ একজন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রতি বছর এই পুরস্কার পান। পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি স্বর্ণকমল পদক, নগদ 10 লাখ রুপি এবং একটি শাল। সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডা, ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত জনজীবন। আজও সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে শৈত্যপ্রবাহ আরও বেশ কয়েকদিন থাকবে। উত্তরাঞ্চল সহ দেশ জুড়েই ভোরবেলার কুয়াশার চাদরে মোড়ানো থাকছে চারপাশ। কোথাও কোথাও অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। সবচেয়ে বিপাকে দিনমজুর আর ছিন্নমূল মানুষ। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে তারা। সূর্য উঠতেছে, ঠান্ডা বাতাসে কাঁপানি ধরে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণ শীত পড়তেছে। সকালে বাতাস, রোদ একটু উঠলেও মুজে যাচ্ছে, আবার সন্ধ্যাবেলায় আরো বেশি ঠান্ডা পড়তেছে। কাঁপা লাগে, 2-3টা লাখ কম্বল গায়ে দিয়েও হয় না, সেরকম শীত। এদিকে কনকনে ঠান্ডায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ ভাইরাসজনিত রোগবালাই। সবচেয়ে বেশি কষ্টে শিশু আর বয়োবৃদ্ধরা। শীতের সাথে পাল্লা দিয়ে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে 1/2 মানুষ মারা গেছেন। আমার মেয়েটা বুধবার থেকে বমির পরে পাতলা পায়খানা শুরু হইতেছে। ঠান্ডার কারণে গত 2 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি বাচ্চাটারে নিয়ে, এখনো সুস্থ হয় না। বর্তমানে প্রচণ্ড শীতের কারণে রোগীর চাপ খুব বেশি, ডায়রিয়া, নিউমোনিয়া এগুলা খুব বেড়ে গেছে। আমাদের বাচ্চা ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছিল, তার জন্য আমরা সদর হাসপাতালে ভর্তি করেছি। ঠান্ডাজনিত যে সমস্ত রোগ হয়ে থাকে সে সমস্ত রোগের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করে থাকি
প্রতিদিন স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি আমরা বহির্বিভাগে। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত দিয়ে প্রায় প্রতি রাতে অবৈধভাবে মানুষ ঢুকছে। গত এক মাসে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় প্রায় 4 শতাধিক মানুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা বলছেন, ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এই দেশটি ছেড়ে বাংলাদেশে আসছেন তারা। স্থানীয়রা জানান, অনুপ্রবেশকারী আটকের চেয়ে ঢুকছে কয়েক গুণ বেশি এবং এ বাস্তবতায় দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বেশ কিছু লোকজন এসে বিজেপি গ্রেপ্তার করেছে, আরো বিজেপি গ্রেপ্তার বাদে অনেক লোক গিয়েছে দেখেছি। আমরা শুনছি, এখন সেই হিসাবে দেখছি লোকজন আসছে। এভাবে 10-15 জন করে ধরতে আসে আর আসতে আসে, মাঝে মাঝে দেখা যায় লক্ষ লক্ষ লোক একভাবে ঢুকে যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য একটা চাপ সৃষ্টি হবে। বর্ডারের পাশে যে সবগুলো ইউনিয়ন পরিষদ আছে, ওই সব ইউনিয়ন পরিষদে আপনার যাতে অনুপ্রবেশ ঠেকানোর জন্য আপনার এলো কমিটি গঠন করা হয়েছে। সমস্যা করতেছে, দিন দিন ঝামেলা করে আসা পুলিশ, ওখানের পুলিশ। পুরুষরা কাজে যেত, মানে সে কাজ করতে পারতো না, কেন নাকি পুলিশ বাধ্য দিত। আমরা তাদের বলেছি যে আপনার দেশে যদি আমাদের কোনো অবৈধ বাঙালি থাকে তাদের খবর আমাদের দেন, যারা বাংলাদেশি নাগরিক তাদের আমরা নিয়ে আসবো। আমরা ধরবো কেউই বাংলাদেশের সীমান্ত অবৈধভাবে পার হয়ে বাংলাদেশে ঢুকতে পারবে না। পদ্মা সেতুতে এখন থেকে প্রতি মাসে 3টি করে স্প্যান বসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী সেতু ভবনে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, আগামী বছরের জুলাইয়ে স্প্যান বসানোর কাজ শেষ হবে। নির্দিষ্ট সময়ের আগেই পদ্মা সেতুর কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানান, 2021 সালের জুনে পদ্মা সেতুতে যান চলাচলের টার্গেট করা হয়েছে। সার্বিক কাজের 75% শেষ হয়েছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে মহানগরীতে সব ধরনের আতশবাজি, আগ্নেয়াস্ত্র বহন এবং উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা পুলিশ কমিশনার জানিয়েছেন, নববর্ষ উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ এবং যান চলাচলের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে কূটনৈতিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এদিকে নববর্ষকে ঘিরে কোনো নিরাপত্তার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। হোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান আমাদের সিআইডি থেকে থাকবে। এছাড়া আমাদের সোয়াত টিম সার্বক্ষণিকভাবে রেডি থাকবে। রাস্তার মোড়, ফ্লাইওভার অথবা বাড়ির ছাদ অথবা খোলা জায়গায়, এরকম জায়গায় আমরা কোনো অনুষ্ঠান আসলে অ্যালাউ করব না। কেউ মদ খেয়ে বা কোনো মাদক দ্রব্য খেয়ে যাতে গাড়ি ঘোড়া নিয়ে বেরোতে না পারে, সেটির জন্য বিভিন্ন পয়েন্টে আমাদের টিম সহ আমাদের অ্যালকোহল টেস্ট করার কিছু আমাদের টিম মোতায়েন থাকবে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো গোয়েন্দা তথ্যও নেই। আমরা আশা করি সুন্দরভাবেই 31 নাই এবং আগামী বছরটিও মানে আমরা আহ্বান করতে পারব। প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির হার 100% ছুঁয়েছে। গেল কয়েক বছরে শিক্ষার এমন সাফল্যের বিপরীতে ঝরে পড়ার হারও পাল্লা দিয়ে বাড়ছে। প্রাথমিকে 20% সহ মাধ্যমিক শেষের আগে 57% শিক্ষার্থী ঝরে পড়ছে। আর সাথে রোগবালাই সহ স্বাস্থ্য খাতে হুহু করে খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। গেল কয়েক বছরে বাজেটের আকার 3 গুণ হলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে নামে মাত্রই। দেশকে এগিয়ে নিতে গুণগত শিক্ষা ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে নীতি কাঠামো ঢেলে সাজানোর তাগিদ গবেষকদের। অর্থনৈতিক আকার যেভাবে বাড়ছে, শিক্ষা স্বাস্থ্য খাতে সেই বরাদ্দতা সেই হারে বাড়ছে না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে 2061 পর্যন্ত এটি পাবো। এই সময়কালের মধ্যে আমাদের তরুণদের দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করতে হবে এবং তাদের মাধ্যমে জাতীয় উন্নয়নে আমাদের অবদানটা রাখতে হবে। ছেলে মেয়েদেরকে ডিগ্রি দিচ্ছি, সেই ছেলে মেয়েগুলোই তো আবার শিক্ষক হচ্ছে এবং সেই শিক্ষক তো আবার শিক্ষা দিচ্ছে। সুতরাং আমি যদি একটি উন্নত দক্ষ শিক্ষক না তৈরি করতে পারি, তারা যে শিক্ষাটা দেবে সেটাও কিন্তু উন্নত হবে না। তখন আমরা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছি। এবছর দুর্যোগের ক্যালেন্ডারে দগদগে ক্ষত ঘূর্ণিঝড় বুলবুল আর ফণী। দুটি ঝড়ের তাণ্ডবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রাণ হারায় 31 জন।
ব্যাপক ক্ষতি সম্পদ আর ফসলের। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এক একটি দুর্যোগ ছাড়িয়ে যাচ্ছে আগের থেকে। এসব দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনের ভূমিকাকেই বড় মানছেন তারা। অনেক বেশি অর্গানিক বর্জ্য কিন্তু এখন সমুদ্রে যাচ্ছে, ফলে এগুলো ডিকম্পোজ হওয়ার ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। অপরিশোধিত বর্জ্য পর্যায়ক্রমে সমুদ্র এবং তার দিকে ফেলে দেওয়ার কারণেই কিন্তু এই ধরনের পরিবর্তন কিন্তু আস্তে আস্তে কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। বনভূমি তার নিজস্ব একটা রেজিলিয়েন্স পাওয়ার আছে, সেই ক্ষমতা দিয়েই, সেই শক্তি দিয়েই কিন্তু সে আস্তে আস্তে বেড়ে উঠবে। কিন্তু আমরা মানুষ যদি সেখানে তাকে আক্রমণ করি, তাহলে সে আক্রান্ত হলে কিন্তু সুন্দরবন আর আমাদেরকে রক্ষা করতে পারবে না। 8 বছর ধরে একটা প্রকল্প আটকে আছে, সেটা কেন থাকবে ওটা আমার দেখে নিতে হবে এবং তারপরে আমি গিয়ে সেটা ধরবো। আসলে একসঙ্গে যদি বেশি চাই, সত্যিকারের কি পাওয়া যায়? একেই তো অর্ধেক হয়েছে, আমি সেটা পেতে পেতে আরও অর্ধেক না জানি হয়ে যায়। প্রকল্পের টাকা আত্মসাৎ, বিধবা ভাতা, সরকারি ঘর বিতরণে ঘুষ নেওয়া সহ নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সদস্যদের মতামতকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি এই পরিষদ চালাচ্ছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে 10 ইউপি সদস্য অনাস্থা এনে এরই মধ্যে লিখিত অভিযোগ করেছেন। এখানে টাকার মাটি কাটছে আর কি, আর চেয়ারম্যান খায় হচ্ছে এই রাস্তার 2টা গাছ আছে, সম্পূর্ণ গাছ বেঁচেও খাইছে। 17 লক্ষ টাকা রাস্তার বরাদ্দ হয়েছে, কিন্তু 17 লাখ টাকার মধ্যে মনে হয় যে 2 লক্ষ টাকা কাজ করছে কিনা সন্দেহ। বিধবার কাঠের জন্য অনেক ঘোরা ঘুরছি, আমি গরিব মানুষ, টাকা দিছি, তারপরে যে কাঠ হয়েছে 2000 টাকা দিছি। 3 লক্ষ টাকা খেয়া ঘাটে উঠাই নিছে, উনি উঠাই নিয়ে সেরে কাজ করে নাই। কাজ না কইরে উনি এখন যখন আমরা দরখাস্ত করছি, ড্রেজার দিয়ে মাটি ফেলাইতেছিল, আমরা 10 মেম্বার যে ড্রেজারের পাইপ ভেঙে ফেলছি। কারো কাছ থেকে ঘুষ নিছি, টাকা নিছি, এরকম প্রমাণ আমার হাতে দিছে, এরকম একটা প্রমাণ দিয়ে দিলাম, আমি রিজেন্টে চলে যাবো। ওদের পক্ষ থেকে বলেছে আমরা এটা তদন্ত করব, তদন্ত করে আইন অনুযায়ী যে ব্যবস্থা, সে ব্যবস্থা আমরা নিব। স্বামীর বিরুদ্ধে করেছিলেন নারী নির্যাতনের অভিযোগ, আর এতে ক্ষুব্ধ হয়ে নিজের স্ত্রীকে 8 ধর্ষকের হাতে তুলে দেন স্বামী রতন মিয়া। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। মামলার পরে স্বামীসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করেছে রতন মিয়া। এদিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বামী বউতে ব্যবসা করাইবো, এই স্বামীর দরকার নাই, ফ্ল্যাট দিয়ে গলার মধ্যে বাঁধ দিছে, বাঁধ দিয়ে মুখটার মধ্যে বাঁধ দিছে, বাঁধ দিয়ে এমনি মাটির মধ্যে ফালাই দিছে, ফালাই দিয়ে এই সাইডে দিয়ে এটি দিয়ে এবার গুছিয়ে দিয়েছে, এটি ধরে রাখছে আটু দিয়ে যাতা দিয়ে। আমরা 2 জন আসামি গ্রেফতার করি, মামলা রেকর্ড করি, ভিকটিমকে আমরা মেডিকেলে পাঠাই এবং অন্য 2 জন আসামি গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি এবং ইতিমধ্যেই যে ভিকটিমের স্বামী ঘটনার সত্যতা আমাদের কাছে স্বীকার করেছে। দেশে 38টি জেলার 58টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এর মধ্যে 6টিতে সাধারণ এবং বাকিগুলোয় বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের নির্বাচনে 2টি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। 5 জন এতে আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীতের সকালে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে এবং ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর পরিস্থিতির সংখ্যায় কয়েক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হলেও বেশিরভাগ জায়গায় ছিল শান্তিপূর্ণ নির্বাচন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প। সকালে চিকিৎসকদের নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যই হবে স্বাস্থ্যসেবা এবং ভোলার চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। বিশিষ্ট কূটনীতিক, ভারতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী আন্নি দুপুর 11:55 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। পরিবারের সদস্যরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক জানিয়েছেন। সৈয়দ মোয়াজ্জেম আলী ভুটান, ইরান, ফ্রান্স এবং সবশেষ ভারতে বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
ইরাক ও সিরিয়ায় নতুন অভিযান চালালো যুক্তরাষ্ট্র। বিমান হামলায় মূল লক্ষ্য ছিল সশস্ত্র সংগঠন কাতায়েব হিজবুল্লাহর ঘাঁটি। রোববার ট্রাম্প প্রশাসন জানায় হামলায় প্রাণ গেছে 25 সন্দেহভাজন জঙ্গির, আহত হয়েছে অর্ধ শতাধিক। এই অভিযানকে দেশের সার্বভৌমত্বের উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখছে ইরাক। গেল সপ্তাহে রকেট হামলায় অঞ্চলটিতে কর্মরত মার্কিন এক ঠিকাদারের মৃত্যুর পরে নিরাপত্তা কঠোর করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। নিরাপত্তা কর্মীর পাল্টা অভিযানে প্রাণ হারায় এতটাই। ওয়েস্ট ফ্রিওয়ে চার্চে রোববারের প্রার্থনা চলাকালে হামলাটি হয়। গোলাগুলির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে বন্দুকধারী। রাজ্য গভর্নর গ্রেগ অ্যাবট একে অশুভ চেষ্টা হিসেবেই আখ্যা দিয়েছেন। সম্পন্ন হলো ইউক্রেন ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে আলোচিত বন্দি বিনিময় প্রক্রিয়া। রোববার দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপে উভয় পক্ষের 200 রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয় এবং ইউক্রেন প্রেসিডেন্টের আশ্বাস বিতর্কিত ক্রাইমিয়া অঞ্চল থেকেও কোনো নাগরিক ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে। 2014 সালে ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চলের রাজনৈতিক টানাপোড়েন শুরু হলে সেটি দখলে নেয় রাশিয়া। সংঘর্ষে নিহত হয় 13,000-এর বেশি মানুষ। গেল সেপ্টেম্বরে দুই প্রেসিডেন্টের শান্তি আলোচনায় বন্দি বিনিময় চুক্তি হয়। অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের কারণে ভিক্টোরিয়া রাজ্যে প্রায় 30,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির ফায়ার সার্ভিস জানায় রাজ্যের ব্রুথেন, বুচান আর বোনাং শহরের কাছে 3টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। ঝোড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে তা আরও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে মূল ভূখণ্ডের সাথে উপকূলীয় এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ও আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠকে দেয়া ভাষণে এই ইঙ্গিত দিয়েছেন তিনি। নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরুর সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনার সমাপ্তি টানতেও আলোচনা হয় ওই বৈঠকে। বাৎসরিক বৈঠকে কিম জং উনের এ ধরনের বক্তব্যের ঘটনা এবারই প্রথম। এদিকে পিয়ংইয়ং নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা তার চেয়েও আধুনিক কোনো অস্ত্রের পরীক্ষা চালালে তা হতাশাজনক বলেই উল্লেখ করেছে ওয়াশিংটন। এবারে বঙ্গবন্ধু বিপিএল, রংপুর রেঞ্জার্সের কাছে 7 উইকেটে হেরে কার্যত বিপিএল এর শেষ 4-এর সম্ভাবনা সবার আগে শেষ হয়ে গেল সিলেট থান্ডারের। টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচ সেরা মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে 9 উইকেটে 133 রানের বেশি করতে পারেনি সিলেট। জবাবে 16 বল হাতে রেখে আসরের দ্বিতীয় জয় তুলে নেয় রংপুর। এবারের আসরে এখন পর্যন্ত টেবিলের তলানিতে থাকা সিলেট রংপুরের সামনে জয়ের কোনো বিকল্পই ছিল না। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। দাবি করা হচ্ছে নিহত সাদাত হোসেন ডাকাত দলের প্রধান। পুলিশের ভাষ্য, ডাকাতির প্রস্তুতির সময় মুসাপুর ইউনিয়নের ছোটধলি গ্রামে অভিযান চালানো হয় এবং উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাতরা। পুলিশ জানায় ওই সময় পাল্টা গুলি চালায় তারাও। আহত হয় শাহাদাত। তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবিও করেছে পুলিশ। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক ইউপিডিএফ কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানায় সমরপাড়া গ্রাম থেকে প্রসিদ্ধ বিকাশ খিসা নেতৃত্বাধীন ইউপিডিএফ এর কর্মী পেক্ষা চাকমাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি এলজি, গুলিও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। আগামীকাল পেক্ষা চাকমাকে আদালতে নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে। সিরাজগঞ্জে স্কাউট, রেড ক্রিসেন্ট, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রেস্কিউ ফর সিরাজগঞ্জ যাত্রা শুরু করেছে। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে রেস্কিউ ফর সিরাজগঞ্জ। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে চলছে 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে গাছ, নদী, বাড়িঘর সহ নানা ধরনের গ্রামীণ আবহ। কলাবন্তী আর্ট স্কুল আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে 101 জন ছাত্রছাত্রীর আঁকা 151টি চিত্রপট। শিল্পকলার মুক্ত মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
চট্টগ্রামে জমে উঠেছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বন্দরনগরীর আউটার স্টেডিয়ামে মেলা প্রাঙ্গণ এখন ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। শেষ দিকে এসে জমজমাট কেনাকাটাও। গৃহস্থালী পণ্যের চাহিদা সবচেয়ে বেশি এবং প্রতি বছর ডিসেম্বর মাসে আয়োজিত এই মেলা শেষ হচ্ছে আগামীকাল। মাসব্যাপী বেচা বিক্রি ঠিক ছিল, শেষের দিকে একটু অল্প আর কি, বেচা কেনা একদম ঠান্ডা। যেই কাস্টমার আছে মানে নেওয়ার কাস্টমার কম, ঘোরার কাস্টমার বেশি। কুকিজ আইটেমটি মোটামুটি আমার কাছে একটু বেশি চলছে, যেমন প্লেট, ওই কাপ, পিরিজ। মাটির কুকারিস্টার চাহিদা খুবই ভালো আছে এবং মানুষ কিনতেছে। মেলায় জিনিসগুলো আসলে সবগুলো একই জায়গায় পাওয়া যায়, এটা একদম একটা ভালো দিক বলে মনে হয়। আমরা এমনি হলো তো আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। কাপড় কি 1400 টাকা 1500 টাকা দাম বিক্রি করে না, এইভাবে মানে কি দাম বিক্রি করলে আমাদের কিনা তো অসম্ভব। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সচরাচর পাওয়া যায় না, এখানে মেলা সবাই আসে। সামরিক বাহিনীর উপর হামলার ঘটনায় নতুনভাবে সহিংসতা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে ইয়েমেনে। রোববার কুচকাওয়াজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 5 জন। বিশ্লেষকদের শঙ্কা ভেস্তে যেতে পারে অস্ত্রবিরতি চুক্তি। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে মানবাধিকার পরিস্থিতির আরও অবনমন দেখবে বিশ্ব। 2015 সাল থেকে ইয়েমেনে সংঘাতে প্রাণ গেছে প্রায় 91,000 মানুষের, ঘর ছেড়েছেন 30 লাখের বেশি মানুষ। দ্রব্যমূল্য কমানো এবং কর্মসংস্থানের দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে ইরাকে। বাগদাদ, নাজাফ ও কুফায় এই প্রতিবাদ সমাবেশ চলে। এতে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। তাদের দাবি, সরকার দুর্নীতির কারণেই অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, আর বিদেশি সহায়তা আসলেও ক্ষমতাসীনদের কারণেই সেগুলো পৌঁছায় না তৃণমূল পর্যায়েও বলে দাবি তাদের। ইরাকি জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। মসুল, কিরকু, দিয়ালা, সালাদিন এবং জাজিরা এলাকায় অভিযান চলে। এর পাশাপাশি সিরিয়ান সীমান্ত শহর আনবারেও অভিযান চালানো হয়। সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নেন। এর পাশাপাশি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী পিএমএফও এই অভিযানে অংশ নেয়। ইরাক সেনা সদর জানায়, টানা অভিযানে আইএসের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ওমান ও ভারত মহাসাগরের উত্তর অংশে ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে। 3 দেশের যৌথ এই মহড়ায় অংশ নেন শতাধিক সেনা সদস্য, যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। এর পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট অংশ নেয়। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হুসেইন খানজাদি জানিয়েছেন, শত্রুর উপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহত উদ্দেশ্যেই এই মহড়া হয়। চীন এবং রাশিয়ার সাথে ইরানের এই যৌথ মহড়াকে আগ্রাসী আচরণ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালস টস জিতে ঢাকা প্লাটনকে ব্যাট করতে পাঠিয়েছে এবং শেষ খবর পর্যন্ত ঢাকার সংগ্রহ বিনা উইকেটে 20 রান। আমরা সরাসরি দেখতে পাচ্ছি খেলার কিছু অংশ। There's certainly a sound there, and I reckon he's nicked that. I think so, and the problem is that his front foot went nowhere, so he was totally imbalanced. And yes, I think the sound confirmed it, Ultra Edge reconfirms it. And Namul was in a tangle, his feet went nowhere. Well, he'll have to... মাত্র একটি উইকেট পড়ে গেল। এবছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে তাদের সম্পর্কে নতুন অধ্যায় লিখতে পারেন ব্র্যাড পিট এবং জেনিফার অ্যানিস্টন। হলিউডের অন্দরে এখন এই গুঞ্জনই চলছে। ব্র্যাড এবং জেনিফারের 5 বছরের দাম্পত্যের শেষটা মোটেই সুখকর ছিল না এবং সেই ভাঙা সম্পর্কেই নতুন রং লেগেছে গত কয়েক মাসে। জেনিফার এবং ব্র্যাডকে প্রায় একসাথে দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে জেনিফারের 50তম জন্মদিনের পার্টিতেও হাজির ছিলেন ব্র্যাড। ঠিক কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়ায় জেনিফারের হলিডে পার্টিতেও ব্র্যাড গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক গুলমাকাই।
আগামী 31 জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন আমজাদ খান। সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই তালেবানদের উপেক্ষা করে নারী শিক্ষার জন্য সরব হয়েছিলেন। 2012 সালে এ কারণেই তাকে তালিবানদের বুলেটবিদ্ধ হতে হয়। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার সাহসিকতার খবর। এই কাহিনী তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। শীতের তীব্রতা যেমনই হোক, থেমে নেই ঘোরাঘুরি এবং এ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সন্তানদের সাথে নিয়ে ঘুরে আসছেন অনেকে। শীতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢু মারছেন কেউ কেউ। সমুদ্রের অপেক্ষাকৃত উষ্ণ জলে ক্লান্তি ধুয়ে মুছে শিহরিত করবে সবাইকে। সেন্ট মার্টিন, সাজেক ভ্যালি, খেওকাত, রঙের চূড়া, নীলগিরি, কুয়াকাটা, ফাতরার চর, জাফলংও ঘুরে আসছেন অনেকেই। এছাড়া নতুন নতুন পর্যটনের সুযোগ তৈরি হচ্ছে দেশের উত্তরাঞ্চলে। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে অপরূপ কাঞ্চনজঙ্ঘা দেখতেও ভ্রমণ পিপাসুদের ভিড় কম নয়। এছাড়াও শীতের আমেজ নিতে দুর্গম চরাঞ্চলের নদী এবং সাধারণ মানুষের কাছাকাছি ঘুরে আসছে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক। আর এর সাথে শেষ করতে হচ্ছে আজকের সব খবরের আয়োজন। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।